নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পুরুষ সূক্তের চতুর্থ মন্ত্র থেকে দেখে নেব। আগের ভিডিওতে আমরা পুরুষ সূক্তের প্রথম থেকে তৃতীয় মন্ত্র পর্যন্ত দেখে এসেছি। আর এই পুরুষ সূক্তের সূক্ত সংখ্যা হচ্ছে ঋগ্বেদে দশম মণ্ডলে 90তম। আর এখানে 16টি মন্ত্র আছে। এর ঋষি হচ্ছে নারায়ণ, পুরুষ হচ্ছে দেবতা। আর এখানে যে প্রথম থেকে 15টি মন্ত্র হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত, আর শেষের মন্ত্রটি হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে রচিত। তো আমরা এখন চতুর্থ মন্ত্র দেখে নেব। ত্রিপাদূর্ধ্ব উদৎপুরুষः পাদস্যেহাভবৎ পুনঃ তত বিশ্বং ব্যাক্রামৎ শাসনানশনে অভি। এবার আমরা এর অর্থ দেখে নেব যে এই মন্ত্রে কি বলা হয়েছে। ত্রিপাদ অর্থাৎ যে তিন চতুর্থাংশ। আমরা আগের যে তৃতীয় মন্ত্রটি পড়ছিলাম সেখানে দেখলাম যে এক চতুর্থাংশ হচ্ছে যেখানে এই সম্পূর্ণ বিশ্বের প্রাণী সমূহ সেই পুরুষের মধ্যে অবস্থিত, মানে পুরুষের শরীরে যে বেদ পুরুষ, বিরাট পুরুষ, তার শরীরে এক চতুর্থাংশ হচ্ছে সম্পূর্ণ বিশ্বের প্রাণী। আর যে তিন চতুর্থাংশ সেখানে হচ্ছে গিয়ে দুর্লোক অর্থাৎ আকাশলোক, যেখানে দেবতারা বাস করেন, অমরলোক, সেই লোক হচ্ছে পুরুষের তিন চতুর্থাংশ। তো এখানে বলা হয় যে ত্রিপাদ অর্থাৎ সেই তিন চতুর্থাংশ যেখানে দেবতারা বাস করেন, বিরাট পুরুষের সেই তিন চতুর্থাংশ অংশে পুরুষহ অর্থাৎ পুরুষের ঊর্ধ্ব মানে ওপরে, উদত মানে উঠে গিয়েছে, অর্থাৎ সেই তিন চতুর্থাংশ অংশটি পুরুষের মানে বেদ পুরুষের সেই তিন চতুর্থাংশ অংশটি ওপরে অর্থাৎ আকাশে উঠে গিয়েছে, আকাশে চলে গিয়েছে। তো এটি হচ্ছে তার মানে ত্রিপাদূর্ধ্ব উদত পুরুষঃ। আর এখানে উদত এটি হচ্ছে উত প্লাস ইন প্লাস লং, প্রথম পুরুষ এক বচনে উদত এই লকারের রূপটি এখানে তৈরি হয়েছে, যে উদত এই শব্দটি। পাদ অর্থাৎ এখানে সন্ধি হয়ে আছে, তো এখানে হবে পাদহ হচ্ছে একের 4 ভাগ মানে এক চতুর্থাংশ। অশ্ব মানে এর অর্থাৎ সেই পুরুষের এক চতুর্থাংশ। ভবৎ পুনঃ, পুনঃ মানে হচ্ছে কি বারবার বারবার এই জগতে সেখানে উৎপন্ন হয়েছে, মানে এই জীবেরা সেই এক চতুর্থাংশ অংশেই বারবার মানে পুনঃ পুনঃ সেখানে উৎপন্ন হয়েছে। আর তিন চতুর্থাংশ অংশে সেটি ওপরে উঠে গেছে, অর্থাৎ দেবতাদের স্থান সেটি ওপরে আকাশে আছে। আর এক চতুর্থাংশ অংশের মধ্যে এখানে প্রাণী, যে এই জগতের প্রাণী সকল সমূহ সেগুলি বারবার উৎপন্ন হচ্ছে। তত এই জগতে উৎপন্ন হয়ে থাকার পরেও, মানে এই এই এক চতুর্থাংশ অংশের মধ্যে এই জগৎ উৎপন্ন হয়ে থাকার পরেও শাসন মানে হচ্ছে গিয়ে ভোজনকারী অর্থাৎ সজীব, আর অনশনে অর্থাৎ অনশনকারী অর্থাৎ নির্জীব, অভি মানে রূপে, এই যে মানে এই জগৎ সৃষ্টি হওয়ার পরেও সজীব এবং নির্জীব রূপেও ও বিস্ফট মানে হচ্ছে গিয়ে সব দিক থেকে ব্যাক্রামদ মানে ব্যাপ্ত হয়ে আছে। অর্থাৎ এই যে এক চতুর্থাংশ আমরা বললাম সেখানে প্রাণী সমূহ সৃষ্টি হয়েছে, তো সেখানে সজীব এবং শাসন এবং অনশন অর্থাৎ সজীব এবং নির্জীব রূপে সেখানে জীব সৃষ্টি হয়েছে এবং সেখানে ব্যাপ্ত হয়ে আছে এই এক চতুর্থাংশ অংশের মধ্যে। এখানে যে ব্যাক্রামত এই ক্রিয়া রূপটি আছে সেটি হচ্ছে বিপূর্বক ক্রম ধাতু লং প্রথম পুরুষ এক বচনে এই রূপটি সৃষ্টি হয়েছে ব্যাক্রামত। আর উদত হচ্ছে উত প্লাস ইন প্লাস লং লকারের প্রথম পুরুষ এক বচন উদত।
এর অর্থটি হচ্ছে যে সেই বিরাট পুরুষ অর্থাৎ বেদ পুরুষে 3/4 অংশ সেটি আকাশে মানে আকাশে অবস্থিত অর্থাৎ ওপরে চলে গিয়েছে, আর 1/4 অংশের মধ্যে সেখানে এই জগতের সমস্ত প্রাণী বারবার সৃষ্টি হচ্ছে। সেই প্রাণী সমূহের মধ্যে সজীব আছে এবং নির্জীবও আছে, এবং সেই রূপেই এই জগৎ ব্যাপ্ত হয়ে আছে এই বিরাট পুরুষের মধ্যে। এর পরের মন্ত্রটি এবার আমরা দেখে নেব। তস্মাৎ বিরাট জায়তো বিরাজ অধিপুরুষঃ স জাত উত্তরিচ্যত পশ্চাৎ ভূমিমথ পুরঃ। এটি পুরুষ সূক্তের পঞ্চম মন্ত্র। এবার আমরা এর অর্থটি দেখে নেব। এখানে বলা হয়েছে তস্মাৎ অর্থাৎ ওই আদি পুরুষ থেকে, মানে ওই যে বেদ পুরুষ বিরাট পুরুষ, সেই পুরুষ থেকে বিরাট অর্থাৎ এই বিরাট পুরুষ উৎপন্ন হয়েছে, অর্থাৎ বিরাট পুরুষ তারও আগে যে পুরুষ আদি পুরুষ সেখান থেকে উৎপন্ন হয়েছে, সেটা এখানে বলা হয়েছে তস্মাৎ বিরাট জায়ত, অর্থাৎ সেই ওই আদি পুরুষ থেকে এই বিরাট পুরুষ উৎপন্ন হয়েছে। বিরাজ অধিপুরুষঃ অর্থাৎ বিরাজ মানে হচ্ছে ওই বিরাট পুরুষ থেকেই আবার এখানে অধিপুরুষ পুরুষঃ মানে এখানে জীব উৎপন্ন হয়েছে, অর্থাৎ আমরা যে বেদ পুরুষ বলছিলাম সেই বেদ পুরুষ থেকে বিরাট পুরুষের সৃষ্টি হয়েছে, আর সেই বিরাট পুরুষের দেহ থেকে আবার জীবের সৃষ্টি হয়েছে। পুরুষঃ মানে এখানে জীবের উৎপন্ন হয়েছে। স ওই জীব জাত মানে ওই জীব থেকে আবার ওই জীব আবার উৎপন্ন হয়েছে, মানে ওই জীব থেকে আবার উৎপন্ন হয়েছে এখানে যে ভূমি মানে হচ্ছে ওই জীবের থেকে উৎপন্ন হয়েছে এই পৃথিবীকে উৎপন্ন করা হয়েছে, ওই জীব থেকেই পৃথিবীকে উৎপন্ন করা হয়েছে। তো প্রথমে হচ্ছে ওই বেদ পুরুষ থেকে বিরাট পুরুষের উৎপন্ন হয়েছে, বিরাট পুরুষের দেহ থেকে আবার জীবের সৃষ্টি হয়েছে, আর জীব থেকে এই পৃথিবী উৎপন্ন হয়েছে। এরপরে এখানে বলা হয়েছে যে পশ্চাৎ অর্থাৎ পরে আবার এই পৃথিবীকে উৎপন্ন করা হয়েছে, মানে এই যে জীব সৃষ্টি হয়েছে তারপরে পশ্চাৎ মানে হচ্ছে গিয়ে এই পৃথিবীকে তারপরে উৎপন্ন করা হয়েছে। তারপরে পুরহ মানে হচ্ছে গিয়ে তারপরে আবার মানে এই জীবের সৃষ্টির পরে এই পৃথিবীর সৃষ্টির পরে তারপরে জীবের শরীর নির্মাণ করা হয়েছে। উত্তরিচ্যত এইভাবে এই প্রক্রিয়া পৌঁছে গেছে, মানে পরপর এই প্রক্রিয়া হয়েছে। তো বিরাট পুরুষ আদি পুরুষ থেকে বিরাট পুরুষের উৎপত্তি, বিরাট পুরুষ থেকে জীবের সৃষ্টি, এবং জীব সৃষ্টি হওয়ার পরে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, এবং পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে এই যে জীবের শরীর নির্মাণ সেগুলি করা হয়েছে। এখানে যে উত্তরিচ্যত এই লকারের ক্রিয়াপদটি আছে রূপটি, তো এইখানে অতিপূর্বক রিচ প্লাস নিচ প্লাস লং লকারে প্রথম পুরুষ একবচন উত্তরিচ্যত। এখানে সন্ধি হয়ে আছে, এখানে হবে বিরাট অজায়ত, আর এখানে এই পুরুষ শব্দের অর্থ এখানে করা হয়েছে জীব, আর এখানে যে অধি অর্থাৎ শরীর দেহ এই অর্থ করা হয়েছে অধি শব্দে। যৎ পুরুষেন হবিষা দেবা যজ্ঞমতন্বত বসন্ত অশ্মাসিদজ্জম গ্রীষ্ম ইদমহ শরদভিঃ। এর অর্থ দেখে নেব যে এখানে বলা হয়েছে যৎ মানে হচ্ছে যখন, দেবা হচ্ছে দেবতারা, যখন দেবতারা পুরুষেন পুরুষ রূপী হবি থেকে, পুরুষেন মানে পুরুষরূপী হবিষা হবি থেকে যজ্ঞম অতন্বত অর্থাৎ যজ্ঞের বিস্তার করেন। যখন দেবতারা পুরুষরূপী হবি থেকে এই যজ্ঞের বিস্তার করেন তখন
বসন্ত মানে এই বসন্ত ঋতু, অশ্ব মানে হচ্ছে গিয়ে যজ্ঞে প্রযুক্ত হয়ে, আজ্যম মানে হচ্ছে ঘি আশিত মানে হয়ে থাকে। যখন এই যজ্ঞরূপী এই পুরুষরূপী যজ্ঞে এর হবি হয়ে থাকেন দেবতারা, তখন এই বসন্ত ঋতু ঘি হয়ে থাকেন, মানে এই যজ্ঞের ঘি হয়ে থাকেন। আর দেবতারা এই যজ্ঞের তখন পুরুষরূপী হবি হয়ে থাকেন। গ্রীষ্ম ঋতু তখন ইতম মানে হচ্ছে ইন্ধন, অর্থাৎ যজ্ঞের যে সামগ্রী কাঠ ইত্যাদি, তো সেইগুলি হয়ে থাকে। আর শরৎ হবিহি মানে এখানে সন্ধি হয়ে আছে, হকে ধ হয়ে গেছে সন্ধির কারণে, তো এখানে শরৎ হবিহি অর্থাৎ শরৎ ঋতু তখন হবি হয়ে থাকে। পুরো অর্থটি হচ্ছে গিয়ে যখন দেবতারা যখন দেবতারা পুরুষরূপী হবি থেকে যজ্ঞের বিস্তার করেন, পুরুষরূপ হবি থেকে যজ্ঞের বিস্তার করছেন দেবতারা, তখন সেই যজ্ঞে বসন্ত ঋতু হয়ে যাচ্ছে ঘি, আর গ্রীষ্ম ঋতু হয়ে যাচ্ছে ইন্ধন অর্থাৎ কাঠ ইত্যাদি, আর শরৎ ঋতু হচ্ছে হবি। এখান থেকে আমরা দেখেছি যে প্রায় এক্সামে আসে যে বসন্ত কি হচ্ছে, পুরুষ সূক্তে বসন্তকে কোন রূপে এখানে যজ্ঞের মানে কোন রূপে এখানে প্রযুক্ত করা হয়েছে, তখন হবে আর্যম অর্থাৎ ঘি রূপে। আর যদি আসে যে শরৎ ঋতুকে, তখন হবে হবি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে এসেওছে যে বসন্ত ঋতুকে কোন রূপে এখানে এই যজ্ঞে প্রয়োগ করা হয়েছে, আর্য না ইদমহ না হবিহি, তখন এটি অ্যান্সার হবে যে আর্যম অর্থাৎ ঘি রূপে এখানে বসন্ত ঋতুকে এখানে যজ্ঞে প্রযুক্ত করা হয়েছে। অথবা এই লাইনটি দিয়ে দিল যে বসন্ত অশ্বাসী দাজ্যম, তো এটি কোথায় আছে, মানে কোন সূক্তে উক্ত হয়েছে, বা গ্রীষ্ম ইদমহ শরদ্ধবিহি, তখন লিখতে হবে যে পুরুষ সূক্তে এই উক্তিটি উল্লেখ আছে। তং যজ্ঞং বহির্ষি পক্ষং পুরুষং জাতমগ্রতঃ তেন দেবা অযন্ত শ্রদ্ধা ঋষয়স্য এ। এটি হচ্ছে পুরুষ সূক্তের সপ্তম মন্ত্র। এর অর্থ আমরা দেখে নেব। অগ্রতঃ মানে হচ্ছে গিয়ে সৃষ্টির সময়, অর্থাৎ সব থেকে প্রথমে আদিতে, জাতম মানে উৎপন্ন হয়, যজ্ঞম মানে ওই যজ্ঞীয় পুরুষম মানে সাধনভূত যে পুরুষ, যজ্ঞের যে সাধনভূত পুরুষ, সে উৎপন্ন হয়েছে সৃষ্টির আদিতে। বহির্ষি মানে হচ্ছে গিয়ে কুষার পর বা যজ্ঞের যে বেদিকা তার উপরে, বহির্ষি মানে সেই যজ্ঞের যে বেদিকা থাকে তার উপরে বা আসন কুষার উপরে। পোক্ষণ মানে হচ্ছে গিয়ে জল ছিটিয়ে পবিত্র করা হয়েছে, পোক্ষণ করা হয়েছে বা জল ছিটিয়ে পবিত্র করা হয়েছে, মানে ওই বেদিকাকে অর্থাৎ আসনকে, যজ্ঞের যে আসন বা বেদিকা তাকে জল ছিটিয়ে পবিত্র করা হয়েছে। তেন মানে ওই যে যাজ্ঞিক পুরুষ, দেবা মানে দেবতারা, ওই যাজ্ঞিক পুরুষকে দেবতারা শ্রদ্ধা মানে সৃষ্টির সাধনযোগ্য মনে করেছেন, এবং ঋষিরা অজয়ন্ত মানে হচ্ছে গিয়ে সেই যজ্ঞ সম্পাদিত করেছেন। তো সৃষ্টির আদিতে এই যে পুরুষ উৎপন্ন হয়েছেন যাজ্ঞিক রূপে, মানে যজ্ঞের সাধনভূত যে পুরুষ উৎপন্ন হয়েছেন, হওয়ার পরে সেই বেদিকা অর্থাৎ যজ্ঞের যে বেদিকা তাকে পবিত্র করা হয়েছে, কিভাবে জল ছিটিয়ে তাকে পবিত্র করা হয়েছে, এবং দেবতারা সেই করেছেন, এবং ঋষিরা সেই যজ্ঞকে সম্পন্ন করেছেন, অর্থাৎ সেই সময় যে ঋষি ছিলেন তিনি সেই যজ্ঞটাকে সম্পন্ন করেছেন। এখানে যে অজয়ন্ত মানে এই যে ক্রিয়াপদটি সেটি হচ্ছে যজ ধাতু
লং লকারে প্রথম পুরুষ একবচনের রূপ অজয়ন্ত। আর এই প্রকসন শব্দটি প্র প্লাস উৎস তারপরে লং প্রথম পুরুষ একবচনে প্রকসন শব্দটি সৃষ্টি হয়েছে এভাবে। এখানে যদি আসে যে বহির্শী শব্দের অন্য অর্থ তাহলে হবে জুপ। জুপ মানে হচ্ছে গিয়ে বেদিকা বা কুশাসন, বহির্শী শব্দের জুপ অর্থ। আজ আমরা যে পুরুষ সূক্তের 7 পর্যন্ত যে মন্ত্র সেগুলি দেখে নিলাম, বাকি মন্ত্রগুলি আমরা পরের ভিডিও দেখে নেব। নমস্কার।